কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না। আগের ফ্যাসিজমকে মেনে নেয়নি জনতা, আগের ফ্যাসিজমকে রুখে দিয়েছিল, নতুন করে ফ্যাসিজমকে। দেশের এমন একজন সূর্য সন্তান যার হাতে বিনামূল্যে জীবন ফিরে পেয়েছেন হাজার হাজার অসহায় মানুষ, আজ সেই মানুষটিকেই কিনা রাজনৈতিক ক্ষমতার দম্ভে চরম হুমকি দেওয়া হচ্ছে। এমন এক জঘন্য ঘটনা যা শুনলে যে কোনো সুস্থ মানুষের রক্ত টকবক করে ফুটবে। আর এই নজিরবিহীন অকৃতজ্ঞতার তীব্র প্রতিবাদেই এবার সরাসরি ক্ষমতাবানদের দিকে আঙ্গুল তুলে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কি সেই হুঁশিয়ারি? প্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব এমন এক অন্ধকার জগৎ যা দেশের অর্থনীতিকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে, আর এর পেছনেই রয়েছে সেই নোংরা রাজনীতি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই জেনে নেওয়া যাক আসলে কি হয়েছে। সহজ কথায় বললে, স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম, যিনি নিজের ছিকেডি হাসপাতালে এ পর্যন্ত 2000-এরও বেশি মানুষের সম্পূর্ণ বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করেছেন, আর এবার তিনি নিজেই রাজনৈতিক চাঁদাবাজের শিকার হয়েছেন। সম্প্রতি যুবদল নেতা পরিচয়ে মঈন নামের একজন ব্যক্তি হাসপাতালে এসে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং স্টাফদের চরম হুমকি ধামকি দিয়ে যায়। সবচেয়ে লজ্জার বিষয় হলো 5 আগস্টের গণঅভ্যুত্থানের আগে এই চাঁদাবাজ নিজেই ডক্টর কামরুল ইসলামের এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছিলেন। শুধু তাই না, সে নাকি আগামীতে স্থায়ীভাবে কাউন্সিলর নির্বাচন করারও দম্ভ দেখিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি অত্যন্ত কড়া স্ট্যাটাস দিয়েছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, দীর্ঘদিন ধরে একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক খুঁটির জোরে ডক্টর কামরুল ইসলামের কাছে চাঁদা চেয়ে আসছিল। তিনি প্রশ্ন তুলেছেন, এই দুষ্টুদের কারণে ডক্টর কামরুল ইসলামের সামাজিক সেবা থেকে কারা জনগণকে বঞ্চিত করছে তা আজ দিবালোকের মতো পরিষ্কার। তিনি এই লোকদের কঠোর হস্তে দমনের জন্য সরকারের কাছে দৃশ্যমান বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হয়েছে। দর্শক, এবার আসা যাক ভিডিওর মূল বিষয়টিতে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেশের সেই ভয়ঙ্কর কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত, ডক্টর কামরুল ইসলামের মতো একজন জাতীয় বীরের কাছেও যখন চাঁদা চাওয়া হয়, তখন বুঝতে হবে দেশের চাঁদাবাজির মাত্রা আসলে কোন পর্যায়ে পৌঁছেছে। দ্বিতীয়ত, বিএনপি সরকার মুখে চাঁদাবাজ নির্মূলের কথা বললেও বাস্তবে কেন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। এবং তৃতীয়ত, চাঁদাবাজির বিরুদ্ধে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর এই শক্ত অবস্থানের চূড়ান্ত রাজনৈতিক ইমপ্লিকেশনটা আসলে কি। আজ আমরা এই বিষয়গুলোর একদম ভেতর থেকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে একটু অঙ্কের হিসেবটা মিলিয়ে নেওয়া যাক। একজন চিকিৎসক যখন 2000 মানুষের বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করেন, তখন তিনি শুধু হাসপাতাল চালান না, তিনি একটি আস্থার প্রতীকে পরিণত হন। এর মানে হলো, চাঁদাবাজরা যখন এমন একটি সর্বোচ্চ সম্মানের জায়গায় হাত দেওয়ার সাহস পায়, তখন বুঝতে হবে দেশের কোনো সেক্টরই এখন এই থাবা থেকে আর মুক্ত নয়। পরিবহন, কাঁচা বাজার, ফুটপাত থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্র, সবখানেই আজ বেপরোয়া চাঁদাবাজির রাজত্ব। আর এই লাগামহীন রাজনীতির কারণেই বাজারে প্রতিটি জিনিসের দাম বাড়ছে এবং দেশের অর্থনীতির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দর্শক, এখন আপনাদের মাথায় সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, বিএনপি তো বারবার বলছে তারা চাঁদাবাজের তালিকা করছে, তাদের দল থেকে বহিষ্কার করছে, তাহলে বাস্তবে কাজ হচ্ছে না কেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন দর্শক। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার কাছাকাছি যায়, তখন তাদের নিচুতলার কর্মীদের মধ্যে একটা উইনার টেক অল বা সব কিছু লুটে নেয়ার মানসিকতা তৈরি হয়। দীর্ঘদিনের বঞ্চনা থেকে তারা মনে করে এখন সময় এসেছে আখের গুছিয়ে নেবার। দর্শক, চলুন এবার সরাসরি নামগুলো নিয়ে আলোচনা করা যাক। আমরা যদি তৃণমূল পর্যায়ের দিকে তাকাই, তাহলে দেখব যে এই যে যুবদল নেতা পরিচয়ে চাঁদা চাইতে আসা ব্যক্তি, সে নাকি আবার জনপ্রতিনিধি বা কাউন্সিলর নির্বাচন করবে। রাজনীতিতে এই ধরনের চাঁদাবাজরা নমিনেশন পায় কিভাবে? কারণ এই চাঁদার টাকার ভাগ নিচতলা থেকে শুরু করে উপরতলার বড় বড় রাঘব বোয়ালদের পকেট পর্যন্ত পৌঁছায়। এই নেক্সাস বা দুষ্টচক্র ভাঙা এত সহজ নয়। কিন্তু প্রশ্নটা হলো, কেন এই ব্যাপারটা বারবার চাপা দেওয়া হচ্ছে?
কারণ যতদিন না রাজনৈতিক দলগুলো তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জন্য বৈধ কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারবে, ততদিন রাজনীতিকে একটি পেশা বা রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট হিসেবে চিন্তা করা বন্ধ হবে না। ততদিন শুধু কাগজে কলমে একটি তালিকা করে বা লোক দেখানো দুই একজনের বহিষ্কার করে এই সমস্যার শেকড় উপড়ে ফেলা যাবে না। এই ঘটনার পরিণতি আসলে কি হতে পারে? আগামী দিনের রাজনীতিতে আজকের এই ঘটনার প্রভাব আসলে কতটুকু পড়বে? চলুন 3টি সম্ভাব্য দৃশ্যপট বা সিনারি দেখে নেওয়া যাক। প্রথম দৃশ্যপটটি হলো বিএনপি বা বর্তমান ক্ষমতাসীনরা যদি এখনই কঠোর হাতে এই চাঁদাবাজদের দমন না করে, তবে আগামীতে তাদের চরম রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে। সাধারণ মানুষ 5 আগস্টের পরিবর্তন এনেছিল চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সমাজের আশায়। এক স্বৈরাচারের বদলে আরেক চাঁদাবাজকে বসানোর জন্য নয়। জনরোষ একবার শুরু হলে সামলানো অনেকটাই কঠিন হবে। দ্বিতীয় দৃশ্যপটটি হলো জামায়াতে ইসলামী এই ইস্যুতে পুঁজি করে বিরোধী দল হিসেবে মাঠে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। তারা সাধারণ মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করবে যে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে বাকিরা ব্যর্থ এবং একমাত্র তারাই পারে চাঁদাবাজ মুক্ত একটি পরিচ্ছন্ন প্রশাসন উপহার দিতে। এবার আসা যাক তৃতীয় দৃশ্যপটে, এবং এটি হলো সবচেয়ে চরম পরিণতি। যদি এই সমস্যার কোনো কাঠামোগত সমাধান না হয়, অর্থাৎ নেতাকর্মীরা বৈধ আয়ের উৎস যদি তৈরি করতে না পারে, তবে এই চাঁদাবাজি শেষ পর্যন্ত ব্যাপক সামাজিক বিশৃঙ্খলায় রূপ নেবে, যা দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুরোপুরি খাদের কিনারে ঠেলে দিবে। সংক্ষেপে বলতে গেলে ডক্টর কামরুল ইসলামের মতো একজন মানবিক চিকিৎসকের উপর চাঁদাবাজের এই নগ্ন আগ্রাসন কেবল একটি বিচ্ছিন্ন ঘটনাই নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া পচনের একটি ভয়াবহ লক্ষণ। আর জামাত আমিরের এই হুঁশিয়ারি প্রমাণ করেছে চাঁদাবাজির ওই ইস্যুটি আগামী দিনের রাজনীতিতে একটি বিশাল ফ্যাক্টর হতে যাচ্ছে। দর্শক, আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে যাবার আগে আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের কি মনে হয়, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এবং নেতাকর্মীদের বৈধ কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে কি বাংলাদেশ থেকে এই চাঁদাবাজির শেকড় উপড়ে ফেলা সম্ভব? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কিন্তু কোনো ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল সেই বাংলানগর, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু